আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এখন আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমাদের দৈনন্দিন জীবনে অনেক চাওয়া রয়েছে, অনেক পাওয়া রয়েছে, অনেক না পাওয়ার বেদনা কিংবা হতাশা রয়েছে। দেশের অর্থনীতিতে নানা রকম জটিলতা রয়েছে এবং আমরা পাহাড় সম আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর নানা রকম তাপ প্রয়োগ করছি। আমরা কিছু মানুষ সরকারের সমালোচনা করছি মূলত সরকারকে একটা রাইট ট্র্যাকে রাখার জন্যে। এর কারণ হলো আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য বাঙালির, সেটি হলো বাঙালির মন এবং মননে একটা যন্ত্র বসানো আছে। আরবিতে যেটিকে বলা হয় এজাহারে তাজাল্লুল। আবার বলছি, আরবিতে বলা হয় এটাকে এজাহারে তাজাল্লুল। কোনো ক্ষমতাধর জিনিস দেখলেই যখন কোনো মানুষের মধ্যে মাথা নোয়ানোর একটা অভ্যাস বা প্রবৃত্তি লক্ষ্য করা যায়, এটিকে এজাহারে তাজাল্লুল বলে। আরও বিস্তৃত ব্যাখ্যা আছে। ধনের সম্পদ দেখলে লোভ হবে, লালসা হবে। অন্যের জিনিস দেখলে লোভ হবে, লালসা হবে। কোনো একটা জিনিস সহজে পাওয়ার চাইতে ঘুষ দিয়ে দুর্নীতি করে কাউকে তেল মেরে আদায় করার যে কৌশল, এই কৌশলের যে ইচ্ছা শক্তি, ডিজায়ার, উইল ফোর্স এখানে ঠিক হবে না, ডিজায়ার বলা হবে, লালসা, এটিকে বলা হয় এজাহারে তাজাল্লুল। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমাদের এই ভূখণ্ডের মানুষের মধ্যে বীরত্বের চাইতে এই এজাহারে তাজাল্লুলের সংখ্যা বেশি। ফলে শেখ হাসিনার জমানাতে যেভাবে দালাল ফড়িয়েছিল, যেভাবে অনুগত সাংবাদিক ছিল, প্রশংসাকারী ছিল, নহবত বাজানোর লোক ছিল, বাঁশি বাজানোর লোক ছিল, তদ্রূপ এই তার পতনের পর তাকে গালাগাল দেওয়ার লোকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে অভ্যাসের কারণে। এখন শেখ হাসিনার মধ্যে কোনো গুণ ছিল, আওয়ামী লীগ জমানাতে কোনো উন্নয়ন হয়েছে, বা আওয়ামী লীগের এই দেশে ন্যূনতম কোনো ভূমিকা আছে, এই কথা বলার মতো সাহস আপনি কাউকে, খুব অল্প হাতে গোনা দুই একজন লোক আছেন, আমি অ্যাডভোকেট জেডাই খান পান্না অত্যন্ত শ্রদ্ধা সহকারে স্মরণ করছি যে সারা বাংলাদেশে এই সময়টিতে যে কয়জন লোক নীতিনিষ্ঠভাবে কথা বলছেন, তাদের মধ্যে মানে অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট জনাব জেডাই খান পান্না অসাধারণ বক্তব্য বলছেন, যেটা সত্য সেটাই তিনি বলছেন। এছাড়া বেশিরভাগ লোক ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথাবার্তা বলছেন। তো সেই এজাহারে তাজাল্লুলের প্রভাবে, তো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে যেহেতু সামাজিক মাধ্যমের সাথে জড়িত আছি, আমি একজন নাগরিক হিসেবে আমার এই দায়িত্বটা পালন করে চলছি যেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এবং জনাব ইউনূস এবং তার যারা লোকজন রয়েছেন তারা যেন একটা চাপের মধ্যে থাকেন। দ্বিতীয়ত, অনেকে সমালোচনা করেন নিরাপদ দূরত্ব থেকে, তারা ইউনূস সাহেব কিংবা তার আশেপাশে যারা লোকজন রয়েছেন, উপদেষ্টা রয়েছেন, তাদের সমপর্যায়েরও নন, কিংবা তাদের সঙ্গে তাদের কোনো কালে একক টেবিলে বসে বন্ধুত্বের মতো কখনো সম্পর্ক হয়নি, এমন লোকও প্রশংসা করছেন অথবা সমালোচনা করছেন। তো সেদিক থেকে আমার সৌভাগ্য হয়েছে যে জনাব ইউনূস এবং তার সঙ্গে যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদের সবার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা অনেকটা পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে দীর্ঘদিনের। তো কাজেই তাদেরকে যে কোনো কথা বলার অধিকার আমার আছে, যোগ্যতাও আমার আছে, এবং আমার যে যোগ্যতা আছে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও বলতে পারবেন না যে তাকে সমালোচনা করার যোগ্যতা গোলাম মোল্লা রনি সাহেবের নেই, বলতে পারবেন না। যদি উনি কখনো বলেন, আমার কখনো তার সমালোচনা করব না। তো যাই হোক, সমালোচনা করে যাচ্ছি জনগণের জন্য এবং অনেক সময় অনেক কথা বলে যাচ্ছি নিজস্ব বোধ এবং বুদ্ধি থেকে। তো এখন শেখ হাসিনার বিচারের জন্য সারা বাংলাদেশে দাবি উঠেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট আন্তরিক চেষ্টা চালাবেন, তার স্বাদ আছে, সাধ্যের সীমাবদ্ধতা রয়েছে, দেশি বিদেশি বিভিন্ন রকম ফ্যাক্টরিগুলো কাজ করছে, সব মিলিয়ে তিনি শেষ পর্যন্ত পারবেন কিনা সেটি পরের ব্যাপার। কিন্তু মূল ব্যাপার হলো শেখ হাসিনাকে বিচারের আগে তার ডান হাত, বাম হাত, রাঘব বোয়ালদের অনেকে প্রায় প্রতিদিনই ধরা পড়ছেন। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে মন্ত্রী, এমপি, ব্যবসায়ী নেতা, যাদের যন্ত্রণায় আমরা রীতিমতো সেই 2009 থেকে একেবারে তার পতনের শেষ দিন পর্যন্ত অতিষ্ঠ ছিলাম। এবং শেখ হাসিনার প্রতি আমাদের যতটা না রাগ এবং ক্রোধ ছিল, তার চেয়ে তার বেশি ছিল তার সাঙ্গপাঙ্গদের প্রতি। যেমন মোহাম্মদ আরাফাত,
তারপরে সাবেক আইন প্রতিমন্ত্রী অধ্যাপক অ্যাডভোকেট কামরুল, আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, এরকম অসংখ্য লোক, সাংবাদিকদের মধ্যে মোজাম্মেল বাবু, মানে এদেরকে দেখলে গা ঘিন ঘিন করে উঠত, শরীর কিরবির করে উঠত, দাঁতের সঙ্গে লেগে যেত, মনে হতো খামচে দিয়ে ধরি ওদেরকে। তারপরে নিজের ক্রোধ অনেকে আমরা সংবরণ করতে পারতাম না, অনেকে নিজের ঘরে নিজের গ্লাস ভেঙেছেন এদের দালালি দেখে, এদের দুর্বৃত্তপনা দেখে, এদের বাড়াবাড়ি দেখে। তো সেই মানুষগুলো এই সময়টিতে ধরা পড়ছেন অনেকে। আমরা খুব স্বস্তি নিঃশ্বাস ফেলছি। ধরা পড়েছেন রাশিদ খান মেনন, ধরা পড়েছেন হাসানুল হক ইনু, ডক্টর দীপু মনি, এরকম অনেকে ধরা পড়েছেন। কিন্তু সবচেয়ে শেখ হাসিনার অপকর্মের সঙ্গে যাহাকে বলা হয় শেখ হাসিনার উজিরে আজম, প্রধান ব্যক্তি, সেটি হলো জনাব জিএম কাদের ওরফে জাতীয় পার্টির জিএম কাদের ওরফে হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের ছোট ভাই। তো এই মানুষটি এখনো বিপুল বিক্রমে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন কথাবার্তা বলছেন, এবং তার এই বক্তব্য শুনলে আমরা এখন অনেকে ধৈর্য রাখতে পারছি না। তিনি যদি অনেকের মতো চুপচাপ থাকতেন হয়তো আমার এই ভিডিও করার কোনো প্রয়োজন হতো না। কিন্তু তিনি এই সময়টাতে এসে নানা রকম ফন্দি করার চেষ্টা করছেন, ফিকির করার চেষ্টা করছেন, নিজেকে সৎ বলার চেষ্টা করছেন। বেনজির সাহেব যে সাবেক আইজিপি ছিলেন, তিনি যেভাবে নিজেকে সৎ কিংবা সতী প্রমাণের জন্য যেভাবে একটি সংবাদ সম্মেলন বা নিজের একটা ফেসবুক পেজে তিনি যে বিবৃতি দিয়েছিলেন, অনেকটা ঘাড় বাঁকা করে, তারপরে অনেকটা পুলিশি কায়দায়, ঠিক একইভাবে একই কৌশলে জনাব জিএম কাদের এখন জাতির সামনে উপস্থিত হচ্ছেন। এবং উপস্থিত হওয়ার ফলে আমরা এখন কেউ তাকে প্রশ্ন করতে সাহস পাচ্ছি না যে আপনি বিগত নির্বাচনে শেখ হাসিনার সহযোগী হিসেবে তার কাছ থেকে কত টাকা নিয়েছিলেন, এবং সেই টাকা আপনি মেরে দিয়েছেন, আপনার প্রার্থীদেরকে দেননি। এটা নিয়ে দলের মধ্যে হাতাহাতি হলো, মারামারি হলো, সেটা নিয়ে আপনার বক্তব্য কী? তো আপনি বলছেন যে আপনাকে বাধ্য করা হয়েছিল। কি আপনাকে বাধ্য করেছে বলেন তো? যেখানে বিএনপিকে কেউ বাধ্য করতে পারলো না, রাজপথের জোনায়েদ শাহকে কেউ বাধ্য করতে পারলো না, রেজা কিবরিয়াকে বাধ্য করতে পারলো না, আন্দালিব রহমান পার্থকে বাধ্য করতে পারলো না, নুরুল হক নুরুকে কেউ বাধ্য করতে পারলো না, আপনি কি তাদের চেয়ে এত দুর্বল হয়ে গেলেন যে আপনাকে বাধ্য করে ফেললো? আপনার কোনোই লোভ ছিল না, কোনোই লালসা ছিল না, কোনো আবেগ ছিল না, কোনো উৎকণ্ঠা ছিল না, আপনি কেবলই সেই একান্ত বাধ্য হয়ে তারপরে শেষে শেখ হাসিনার আসলের তলে আশ্রয় নিয়েছেন। তো তাই যদি হয় তাহলে আপনি কেন আপনার স্ত্রীকে এমপি বানানোর জন্য দলের অনেক সিনিয়র বড় বড় নেতাকে কুরবানি দিলেন? কেন নিজের মায়ের মতো যে ভাবি বেগম রওশনের সাথে তাকে বৃদ্ধ বয়সে অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন? আপনার দলের, আপনি তো জাতীয় পার্টির সুবিধাভোগী, এরশাদ সাহেবের ভাই ছাড়া তো আপনার এই দলে কোনো কন্ট্রিবিউশন নেই। কিন্তু এরশাদ সাহেব যেদিন এই দল প্রতিষ্ঠা করেছেন সেই দিন থেকে এই দলের যারা হাল ধরে আছেন, কাজী ফিরোজ রশিদের মতো মানুষ, রুহুল আমিন হাওলাদার সাহেবের মতো মানুষ, শহীদুর রহমান ট্যাপা সাহেবের মতো মানুষ, এরকম অসংখ্য জাতীয় পার্টির নাম করা যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকে কেন আপনি কুরবানি দিলেন, বলি দিলেন, বহিষ্কার করলেন? কেন আপনি নিজের একটা বলয় তৈরি করলেন? এমনকি দলের একেবারে নিবেদিত প্রাণ, আপনার দক্ষিণ হস্ত বলে পরিচিত মুজিবুল হক চুন্নু, এরশাদ যাকে খুবই পছন্দ করতেন এবং আপনার দলের মহাসচিব। আচ্ছা আপনি বলেন তো, আপনি কি মুজিবুল হক চুন্নু সাহেবের সঙ্গে রহম করেছেন? এবং আপনি শেখ হাসিনার কাছ থেকে যে টাকা পেয়েছেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, মুজিবুল হক চুন্নুকে বিগত নির্বাচনে আপনি কত টাকা দিয়েছিলেন নির্বাচন করার জন্য? যে ঠিক আছে চুন্নু, আমি 30 কোটি টাকা পেয়েছি বা 50 কোটি টাকা পেয়েছি, যাও তুমি আমি একটু ভাগাভাগি করে খাই, আমি প্রথম ব্যক্তি, তুমি দ্বিতীয় ব্যক্তি, তোমাকে আমি 5 কোটি টাকা দিলাম। আপনি সাহস থাকে তো একটু বুকে হাত দিয়ে বলেন তো, মুজিবুল হক চুন্নুকে আপনি কত টাকা দিয়েছেন সেই নির্বাচনে? তো যদি টাকা না দিয়ে থাকেন, আর যদি আপনি টাকা নিয়ে থাকেন,
তাহলে আপনি এই সময়টিতে যে কথাবার্তা বলছেন সেই কথা আমাদের ক্রোধ বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো, আপনি যমুনা গ্রুপের মালিকের স্ত্রী সালমা ইসলাম, তাকে যে মহিলা কোটায় এমপি বানিয়েছেন, মহিলা কোটায়, কয়কারে কোট টয়কারে টা, মহিলা কোটায় এমপি বানিয়েছেন। আচ্ছা, আপনি বলেন তো কত টাকার বিনিময়ে বানিয়েছেন? মাগনা বানিয়েছেন? 1 পয়সাও কি নেননি? বলেন তো কত টাকা আপনি নিয়েছেন, কেন নিয়েছেন? তো এই যে বিষয়গুলো আছে, আপনি একেবারে সৎ সাধ্য তেঁতুলের বেশি, আপনার কোনো দোষ নাই, কিন্তু আপনি ভারতের কথায়, আমেরিকার কথায় পুরো রাজনীতির মধ্যে যে পলিটাইজেশন করেছেন, পলিউশন ঘটিয়েছেন, রাজনীতির মধ্যে যে কমপ্লেক্স তৈরি করেছেন, আপনি কি মনে করেন এই জমিনে আপনার বিচার হবে না? আপনার কি কন্ট্রিবিউশন আছে জাতির প্রতি? হোয়াট ইজ ইউর গুড ডিডস? হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন? এই জিনিসগুলো মীমাংসার সময় এসেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সরকারের কর্তা ব্যক্তি রয়েছেন, তারা যদি এখন আবার এই ভারতের কথা মতো, আমেরিকার কথা মতো জনাব জিএম কাদেরের সঙ্গে কোলাকুলি করেন, তাকে বারবার সেই যমুনাতে ডেকে, এরশাদের বাসভবনে ডেকে পোলাও কুরমা কালিয়া কুপ্তা খাওয়ান, এবং তাকে আবার সেই যাকে বলা হয় তার যে অতীত কর্মকাণ্ড, সেই অতীত কর্মকাণ্ডের জন্য তিরস্কৃত না করে তাকে বরং ভবিষ্যতের কুকর্মের জন্য আবার সহযোগী করার পায়তারা করেন, তাহলে আর যা হোক না কেন দেশবাসী সেটা মানবে না। দ্বিতীয়ত, শেখ হাসিনার যে বিচার করা বা অন্যান্য যে বিচার শেখ হাসিনার যারা সহযোগী, তাদেরকে বিচার করার যে প্রক্রিয়াটি, এটি হাস্যকর হিসেবে প্রমাণিত হবে। আপনি সেই একজন মন্ত্রী মান্নান সাহেবকে ধরেছেন, নিপাট ভদ্রলোক, কেবলমাত্র আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন। কিংবা আপনি সেই নোয়াখালীর এমপি একরামুল করিমকে ধরেছেন। একরামুল করিম পুরো নোয়াখালীর অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়, বিএনপি আওয়ামী লীগ সকলের নিকট জনপ্রিয় একজন সংসদ সদস্য ছিলেন। তিনি আওয়ামী লীগের সহযোগী ছিলেন। আওয়ামী লীগের অন্য লোকের বিরুদ্ধে যেমন অভিযোগ আছে, হয়তো তার বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু শেখ হাসিনার দোষর হিসেবে এই জিএম কাদেরা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন, অন্যান্য সেই যাকে বলা হয় রাশেদ খান মেননরা যে কর্ম করেছেন, ইনু করেছেন, সেই একরাম করিম সাহেবের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। তিনি অত্যন্ত জনপ্রিয় মানুষের মধ্যে, তার নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীতে তার প্রচণ্ড জনপ্রিয়তা রয়েছে, এবং এমনকি ওবায়দুল কাদের চেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে। সারা জীবন তিনি এমপি হওয়ার আরও 20 বছর, তার বাবা 100 কোটি টাকার মালিক ছিলেন, ধনী ছিলেন, তিনি নিজের 100 কোটি টাকার মালিক। এমপি হওয়ার আগে বিএনপি আওয়ামী লীগ করার আগে তিনি কোনো রাজনৈতিক দল করতেন, তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন। সাবির হোসেন চৌধুরীর সঙ্গে তিনি একত্রে একটা ক্লাব করতেন, রিজেন্সি ক্লাব চট্টগ্রামে, সেখানে তিনি খেলাধুলা করতেন। তার ডিস্ট্রিবিউটিং ব্যবসা আছে, শিপিং ব্যবসা আছে, পোর্টের সঙ্গে তার পোর্টের যে ইকুইপমেন্ট হ্যান্ডেলিং, এই ব্যবসাগুলো রয়েছে, এবং এই কাজ করে তিনি শত শত কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক বৈধভাবে। তিনি যে অবৈধ কিছু করেন আমি সেটা বলবো না, সেটা দুর্নীতি দমন কমিশন দেখবে, অবশ্যই অবৈধ বিষয় থাকলে সেটা আলাদা হবে, কিন্তু অ্যাজ এ কোলাবোরেটর অফ শেখ হাসিনা একরামুল করিম হয় না। তো সেখানে জিএম কাদেরকে বাইরে রেখে আপনি একরামুল করিমকে আপনি ধরছেন। এরকম অনেককে, আপনি আবু নাসের কামাল, তাকে ধরছেন কেন? তিনি কোলাবোরেটর ছিলেন, কবিতা লিখতেন, শেখ হাসিনার জন্য গান লিখতেন, তারপরে শেষে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতেন, এরকম অনেক কর্মকাণ্ড করেছেন। কিন্তু তিনি তো আসলে ওই জিএম কাদের মতো এরকম কোলাবোরেট করেনি। পলিটিক্যাল প্রস্টিটিউশনের যে অভিযোগ, এটা সেই কামাল সাহেবের বিরুদ্ধে নেই, কিন্তু তাকে ধরেছেন, ভালো কথা। একরামুল করিমকে ধরেছেন, ভালো কথা। কেন জিএম কাদের তাহলে কেন বাইরে থাকবে বলেন? তো জিএম কাদেরের বিচার না করে আমি মনে করি যে শেখ হাসিনার বিচার করা এটি গ্রহণীয় হবে না, এবং সরকার এই সকল কর্ম করতে থাকলে সরকারের সমালোচনা বাড়বে, গ্রহণযোগ্যতা কমবে, এবং সরকারের যে কোনো কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।